হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেনিসাদ কোচিং সেন্টার। তো কয়েকদিন বুঝতে পারছেন ঝড়ের জন্য ভিডিও ছাড়া হয়নি। আবার ঝড়েরই চ্যাপ্টার, ক্লাইমেট চ্যাপ্টার বলেছিলাম যে 2 দিন আগে করব, কিন্তু লাইন এইসব ডিস্টার্ব, লাইন 3 দিন থেকে ছিল না, তারপরে আসলো, তারপরে আমি এখন ভিডিও করতে চলছি। তো ক্লাইমেটেরই চ্যাপ্টার হবে, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, এইসব কিভাবে বৃষ্টি হয় ভারতে, মৌসুমী বায়ু কাকে বলে, উত্তর পূর্ব বায়ু থেকে কীভাবে বৃষ্টি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে কীভাবে বৃষ্টি হয়, তারপরে শীতকালে কীভাবে বৃষ্টি হয়, বা ভারতকে উষ্ণকটিবন্ধীয় দেশ কেন বলা হয় সেই সম্বন্ধে পড়াবো। ওকে, তো শুরু করছি ক্লাইমেট চ্যাপ্টার, মানে জলবায়ু। ভারতের জলবায়ু চ্যাপ্টার শুরু, মোটামুটি 3-4টা ভিডিও হবে, দিয়ে শেষ হয়ে যাবে, তারপরে অন্য চ্যাপ্টার। ওকে, তো ভেরি খুব কড়া চ্যাপ্টার এটা। এটা বই পড়ে মুখস্থ করে মরে গেলেও বুঝতে পারবেন না, ঠিক আছে? আমিও অনেক চেষ্টা করেছি, বুঝতে পারিনি। অ্যাটলাস দেখলে বুঝতে পারবেন ভালোভাবে, যদি বুঝে যান অ্যাটলাস দেখে, তাহলে কোনোদিন ভুলবেন না। ওকে, তো শুরু করা যাক ক্লাস। ভালোভাবে বুঝবেন, এটা শুধু মুখের বলা হবে, শুধু লিখে কোনো লাভ নাই। মুখে বলবো, দিয়ে হেডফোনে 2-3 বার শুনবেন, একদম একটাও মিস যাবে না পরীক্ষা হলে। আর এখান থেকে কোয়েশ্চেন তো আসবেই, জানেন। ওকে, তো চলি শুরু করা যাক। তো এটা আমি ভারতের মানচিত্র এঁকেছি। ওকে, এটা একটা প্রবাহ, ঠিক আছে, আবহাওয়া। এটা একটা আবহাওয়া আসছে এই দিক থেকে, মানে কোত্থেকে, উত্তর পূর্ব দিক থেকে আসছে স্থলভাগ দিয়ে, আর একটা অ্যারাবিয়ান সি দিয়ে যাচ্ছে, অ্যারাবিয়ান সি দিয়ে মানে আরব সাগর দিয়ে যাচ্ছে ভারতের দিকে। আর একটা বে অফ বেঙ্গলে এই যে দুটো প্রবাহ মাত্র আছে, কালো হয়ে দুটো আছে না উপকূল বরাবর, এইভাবে এসে করমণ্ডল উপকূলে, যেটা এসে এই এর আগে তো পড়েছি, দুটো প্রবাহ আছে, যেটা করমণ্ডল উপকূলে এসে ঠান্ডার সময় বৃষ্টিপাত ঘটে, যাকে আম্র বৃষ্টি বলা হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে শুরু করছি। ওকে, এটাও একটা আবহাওয়া। তো চলুন শুরু করা যাক। তার আগে একটু আমি গ্লোব বুঝিয়ে দিই। ওকে, না হলে দ্রাঘিমাংশ অংশ, এই যেটা প্রথম চ্যাপ্টার দ্রাঘিমাংশ কর্কট সংক্রান্তি পড়িয়েছি, সেটা দেখে নেবেন, আশা করি বুঝে যাবেন। তবু আমি বলে দিচ্ছি, ধরে নিন এটা আমাদের পৃথিবী। ওকে, এটা আমাদের পৃথিবী। ওকে, এটা আমাদের গ্লোব। তো গ্লোবের মিডিলে কি আছে, বিষুবৎ রেখা, ইকুয়েটর যাকে বলা হয় ভূমধ্যরেখা। ওকে, তাহলে এটা ইকুয়েটর ধরে নেন কি ইকুয়েটর, এটা ধরতে হবে না, ইকুয়েটর, একে ইকুয়েটর বলা হয়, মিডিলটা। তারপরে দেখবেন মোটামুটি 1-2-3 করতে 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 23.5 ডিগ্রি, এটা কোথায়, এটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। ওকে, নর্থ 23.5 ডিগ্রি উত্তরি, মানে নর্থ, 23.5 ডিগ্রি নর্থ। আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণী, মানে সাউথ করে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের পৃথিবী। তো আমাদের ভারত কোথায় আছে জানেন? ভারত আছে আমাদের এখানে, এই যে দেখুন, ভারত আছে এই যে কর্কট সংক্রান্তি আছে না, এই যে লালটা এইভাবে চলে গেছে গুজরাট থেকে নিয়ে। ম্যাপটা হয়তো আমার সঠিক আঁকা হয়নি, তো অ্যাটলাসটা দেখে নেবেন। এখান থেকে হয়, গুজরাট থেকে, তো আমি এখান থেকে করেছি, মানে জায়গায় না ওই জন্য, তো ওই জন্য ক্ষমা চাইছি। ম্যাপ অঙ্কন করতে অনেকটা টাইম লেগেছে। তো এখান থেকে হয় কর্কট সংক্রান্তি, সব জায়গায় আছে, কিন্তু মেন মিডিল যেটা ভারতের কর্কট সংক্রান্তি গেছে, সেটা গুজরাটের এখান থেকে গেছে, দিয়ে এটা দিয়ে পাস হয়েছে। তো মিলবে না, তার জন্য আমি এখানে করেছি, ওটা বুঝে যান। তো কর্কট সংক্রান্তি ধরে নেন এখান থেকে গেছে, এইভাবে লম্বা হয়ে চলে গেছে, এইভাবে সোজা চলে গেছে, এটা কর্কট সংক্রান্তি রেখা। তো কত ডিগ্রিতে আছে ভারত? কর্কট সংক্রান্তি কত ডিগ্রি? 23.5 ডিগ্রিতে আছে। তাহলে ভারত কোথায় আছে? ভারত আছে আপনার এখানে, ভারত এখানে আছে, ধরে নেন ভারত এটা। ওকে, ভারত একদম কর্কট সংক্রান্তির মিডিল দিয়ে গেছে, তাই না? তার উপরে কি আছে? তার উপরে হিমালয় আছে, রাইট? এই যে হিমালয়, তার উপর হিমালয়। ওকে, ভারত তো আরো আছে, তার উপরে আরো আছে। তো কর্কট সংক্রান্তি মিডিল দিয়ে গেছে, ওই যে উত্তরপ্রদেশের নাইনি দিয়ে, রাইট? তো কর্কট সংক্রান্তি যে মিডিল দিয়ে গেছে ভারতের, তাহলে ভারতের উঁচুতে তো আরো আছে, হিমালয় আছে, এইসব আছে। তো ভারতের মিডিল দিয়ে কর্কট সংক্রান্তি গেছে। 23.5 ডিগ্রি হচ্ছে উত্তরি কর্কট সংক্রান্তি রেখা ভারতে। আর বিষুবৎ রেখা মানে ভূমধ্য রেখা বা মূলমধ্য রেখার বা ইকুয়েটারের দক্ষিণে হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণী মকর সংক্রান্তি রেখা, একে বলা হয় 23.5 ডিগ্রি দক্ষিণী মকর সংক্রান্তি রেখা। আর উত্তরে ভারতে একে কি বলা হয়,
কর্কট সংক্রান্তি রেখা, যেটা 23.5 আছে, 1-2 করে যদি গোনা যায় তাহলে 23.5 আছে। ওটা চ্যাপ্টার বুঝিয়েছি, পারলে দ্বিতীয় ভিডিও দেখে নেবেন, বুঝে যাবেন। তো মোটামুটি আমি বুঝিয়ে দিলাম। ভারত তাহলে আমাদের এখানে আছে, তারপর হিমালয়, এই যে হিমালয় পর্বত আঁকিয়েছি, মোটামুটি হয়নি, মোটামুটি হয়েছে, পর্বত আঁকিয়েছি এগুলো। এটা হচ্ছে গ্রেট হিমালয়, তারপর হিমালয় হিমালয়, তারপর শিবালিক হিমালয়। ওকে, তো কারণ আছে আঁকানোর, ওই জন্য আমি বলছি পরে। তো এটা বুঝে গেলেন, এটা ভারত। ওকে, তাহলে 23.5 কর্কট সংক্রান্তি রেখা উত্তরীতে ভারত আছে, আর দক্ষিণীতে কি আছে, 23.5 দক্ষিণীতে আছে। এখানে অস্ট্রেলিয়া আছে, তাই না? এখানে অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া যাচ্ছি না আমি অলডে, তো এটা গ্লোব। তাহলে এই জায়গাটাতে বিষুবৎ রেখাতে কি হয়, সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সবসময় বর্ষা লেগেই থাকে, সবসময় বর্ষা লেগেই থাকে না বিষুবৎ রেখাতে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত যে কোনো জায়গায় সবসময় বর্ষা বেশি হয়, তাই রাইট? মানে 23.5 থেকে নিয়ে উত্তরি 23.5 থেকে নিয়ে দক্ষিণী 23.5 পর্যন্ত মোটামুটি সবসময় বর্ষা লেগেই থাকে, রাইট? কিন্তু এর মধ্যে একটা কথা আছে যে ভারত মিডিল দিয়ে গেছে, তার উপরেও তো ভারত আছে, ওখানে আবার কেন অত বর্ষা হয় না? এটাও তো কোশ্চিন, তাই না? তো ওই জন্য ভারতকে কি বলা হয়, উষ্ণকটিবন্ধীয় দেশ। মনে রাখবেন, ভারতকে কি বলা হয়, উষ্ণকটিবন্ধীয় দেশ। শীতোষ্ণ দেশ বলা হয় না, মানে বাস্তবিক শীত না, মানে হালকা শীত। ওই ডিসেম্বর মাসেই শীত থাকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর বাদ দেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত 3 মাস মোটামুটি ভালো ঠান্ডা থাকে, তাই না? তাহলে 3 মাস মাত্র ঠান্ডা থাকে। তো এই ভারতের মিডিল দিয়ে যে কর্কট সংক্রান্তি রেখা গেছে, তো ভারত হচ্ছে পুরো শীতোষ্ণ দেশ না। এবার কেন না সেটা আমি বুঝাচ্ছি। তাহলে এটা বুঝে গেলেন গ্লোবটা, আশা করি। তো গ্লোব এখন থাক, বুঝতে পেরেছেন? না বুঝলে কমেন্ট করবেন। তো এটা আমাদের ভারত, ধরে নেন এখান থেকে আমাদের ভারত, এই যে এখান থেকে কর্কট সংক্রান্তি থেকে কিন্তু এঁকেছি আমি, তারপরে তো উঁচুটা আছেই। এবার দেখে নেন, তাহলে ভারতকে কি বলা হয়, ভারতকে বলা হয় উষ্ণকটিবন্ধীয় জলবায়ুর দেশ বা মৌসুমী জলবায়ুর দেশ। যদি অপশনে আসে ভারত কোন জলবায়ুর দেশ, তাহলে বলবেন উষ্ণকটিবন্ধীয় দেশ বা মৌসুমী জলবায়ুর দেশ। ভারত ভারত কোন জলবায়ুর দেশ, মৌসুমী জলবায়ুর দেশ বা উষ্ণকটিবন্ধীয় জলবায়ুর দেশ। ওকে, বুঝা গেল ফ্রেন্ডস? তো কর্কট সংক্রান্তির উত্তরে এই যে ভারত এখান থেকে যে আছে না, উষ্ণকটিবন্ধীয় 23 থেকে নিয়ে উত্তরি 23 থেকে নিয়ে এই দক্ষিণী 23 পর্যন্ত কি সম্পূর্ণ এখানে বর্ষা এরিয়া, রাইট? তো ভারত এবার দেখে নেন, ভারতের এই যে এখানে যে আছে, এখানে কি হবে, উষ্ণ থাকবে মোটামুটি, ঠিক আছে? তারপরে উপর দিকে কি থাকবে, শীত থাকবে। উপর দিকে কি বলা হয়, ভারতের উত্তরে কি হয়, এই যে দেখুন ভারতের উত্তরটা হিমালয়, মানে এগুলো হচ্ছে কি শীতোষ্ণ জায়গা, মানে ঠান্ডা জায়গা। আর ভারতের দক্ষিণটা কি হয়, মোটামুটি এই যে কর্কট সংক্রান্তি থেকে মোটামুটি এই গরম থাকে, তাই না? 9 মাস তো গরমই থাকে, রাইট? 3 মাস মাত্র ঠান্ডা থাকে। তো এবার কেন থাকে কেন থাকে না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, রাইট? এবার দেখে নেন কোন কোন টাইমে বর্ষা হয়, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জেনে নিলেই কমপ্লিট। তাহলে ক্লাইমেটের প্রথম চ্যাপ্টার ভালো করে বুঝবেন, এটা বুঝার ব্যাপার আছে, বইয়ে পড়ে বুঝতে পারবেন না, আমিও পারতাম না। আমি কষ্ট করে বুঝে বুঝে ম্যাপ আঁকিয়ে অ্যাটলাস দেখে আমি তখন নিজে স্টাডি করে আমি এখন করাচ্ছি আপনাদের। আমারও ভুল হলে আমাকে কমেন্ট করে বলবেন, ওকে? তো আশা করব যে ভুল করব না, ওকে? তো ভালো করে দেখবেন, আমি ছবি আঁকিয়ে রেখেছি, ছবিটা ভালো করে আমার সাথে সাথে ভালো করে দেখে নেবেন, আর না হলে হেডফোনে 2-1 শুনবেন, কোনো দিন ভুলবেন না। ক্লাইমেট খুব কঠিন চ্যাপ্টার, বুঝতেই পারবেন না। আমি পড়েছি, আপনারাও পড়েছেন, তাই তো? তো এবার দেখুন ক্লাইমেটের, ওই জন্য ম্যাপ সব সময় জরুরি। তো এখান থেকে দেখুন, এখান থেকে একটা বায়ু প্রবাহিত হয়েছে, কোত্থেকে, ভূমধ্য সাগর নাই, ভূমধ্য সাগর ওয়ার্ল্ড জিওগ্রাফি যখন পড়াবো তখন পেয়ে যাবেন। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি তো এখন দরকার নেই আমাদের এসএসসিতে, তো ওয়ার্ল্ড জিওগ্রাফির দরকার নেই। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে ভূমধ্য সাগর কোথায় আছে, ভূমধ্য সাগর আছে সাইবেরিয়ার পূর্বী রুশে, মানে পূর্ব রুশের সাইবেরিয়া থেকে একটা অত্যন্ত ঠান্ডা জলবায়ু আসে, অত্যন্ত ঠান্ডা শীতল কনকনে ঠান্ডা বায়ু আসে না?
সাইবেরিয়া থেকে ঠান্ডা বায়ু আসে, এসে কি হয় এই দিক থেকে আসে। তাহলে ভূমধ্য সাগর দিয়ে যখন ভূমধ্য সাগর থেকে যখন ঠান্ডা বায়ুটা উৎপন্ন হয়, প্রচণ্ড ঠান্ডা বায়ু উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে তার আগে ক্যাসপিয়ান সাগর আছে একটা, রাইট? ক্যাসপিয়ান সাগর। তো ক্যাসপিয়ান সাগরে কি করে এরা, সূর্যের যে কিরণ আছে, ধরে নেই এখানে সূর্য আমি এমনি আঁকিয়েছি বোঝাবার জন্য যে বাষ্পীভূত কীভাবে হয়, দুটো সূর্য আঁকিয়েছি এই জন্য যে অ্যারাবিয়ান সি একটা আর এটা একটা, কিন্তু সূর্য তো একটাই, কিন্তু বোঝাবার জন্য আমি করেছি বাষ্পীভূত কীভাবে করে, ওই জন্য ওটা পরে বোঝাচ্ছি। তো সূর্যের এই ক্যাসপিয়ান সাগরের উপর দিয়ে যখন ভূমধ্য সাগর থেকে যখন এই কোনো বায়ু প্রবাহিত হয়, ওই বায়ুটা প্রবাহিত হওয়ার সময় তার আগে ক্যাসপিয়ান সাগর থাকে, ক্যাসপিয়ানের ওপর দিয়ে প্রবাহিত হয়। তো ক্যাসপিয়ান সাগরে তখন কি করে, সূর্যের মতো ক্যাসপিয়ান সাগর থেকে সূর্যের কিরণ পড়ে ক্যাসপিয়ান সাগরে। তো সূর্যের কিরণ যে পড়ে, তো সূর্যের কিরণ কি করে, জলকে শোষণ করে নেয়, তাই না? জলকে প্রচণ্ডভাবে জলকে বাষ্পীভূত করে শোষণ করে নেয়। শোষণ করার পরে বায়ুর সাথে মেঘ সৃষ্টি করে দেয়, মেঘলা হয়ে থাকে না, মানে ক্যাসপিয়ান সাগর থেকে যখন জল শোষণ করবে সূর্য, তখন আকাশে মেঘ হয়ে থাকবে, মেঘ তৈরি হবে, তাই সুস্থ মেঘ তৈরি হবে, তাই না? তো মেঘ যে তৈরি হবে, তো ক্যাসপিয়ান সাগর থেকে ও অনেক আর্দ্র বায়ুকে বাষ্পীভূত করে সূর্যের এই আলোর দ্বারা সূর্যের আলোর দ্বারা বাষ্পীভূত করে ভূমধ্য সাগর থেকে যেই অত্যন্ত ঠান্ডা জলবায়ু আসে, সেটা ক্যাসপিয়ান সাগরে আর্দ্র জলবায়ু বাষ্পীভূত করে বইতে থাকে। তো একটা বয়ে গিয়ে কোথায় যায়, একটা চলে যায় জম্মু কাশ্মীরের উপর দিয়ে, এইভাবে বয়ে যায়। এটা একটা বায়ু, ঠিক আছে, জলবায়ু, ঠিক আছে। এটা প্রবাহিত হচ্ছে কোথায়, দুই দিকে কেটে যাচ্ছে। একটা চলে যাচ্ছে আপনার কোথায় যাচ্ছে, একটা চলে যাচ্ছে ভূমধ্য সাগর থেকে উৎপন্ন হয়ে ক্যাসপিয়ান সাগরে আর্দ্র বায়ু বাষ্পীভূত করে সূর্য শোষণ করলো এবং মেঘ তৈরি করলো। মেঘ তৈরি করার পরে এই বায়ুটা কোথায় গেল, এই বায়ুটা চলে গেল এইদিকে মুড়ে হিমালয়ের উত্তরে, মানে চীন তিব্বতে, ঠিক আছে, চীন আর তিব্বতে। তো চীন তিব্বতে গিয়ে আবার বেঁকে গেছে। তো চীন তিব্বত মানে পূর্ব রুশ থেকে বা সাইবেরিয়া থেকে প্রচণ্ড যে অত্যন্ত ঠান্ডা জলবায়ু আসে, সেটা কি হয়, এই দিকে বেঁকে যায়। এই চীন থেকেও যেটা অত্যন্ত ঠান্ডা জলবায়ু আসে, সেটা কি হয়, এইদিকে বেঁকে গিয়ে হিমালয়ে ধাক্কা মারে। এই যে দেখুন বেঁকে গেছে, দিয়ে হিমালয়ে ধাক্কা মারছে, এখানে ধরে নেই হিমালয়ে ধাক্কা মারছে। তো হিমালয়ে ধাক্কা মারার কারণে কি হয়, ভারতে প্রবেশ করতে পারে না জলবায়ুটা। এই অত্যন্ত কনকনে ঠান্ডা জলবায়ু ভারতে প্রবেশ করতে পারে না। কেন পারে না, হিমালয়ে অনেক উঁচু উঁচু পর্বতমালা আছে, নামচা অরওয়াল আসছে, এখানে আছে এই প্রথমে পশ্চিমে কি আছে, নাঙ্গা পর্বত, তারপরে ধোলাবিরা আছে, এইদিকে অন্নপূর্ণা আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, গডিউন অস্টিন আছে, মাউন্ট এভারেস্ট আছে, উঁচু উঁচু পর্বত আছে, তাই না? তো এখানে এসে ও জলবায়ু ভারতে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু কেন পারে না? আমরা কেন বেঁচে আছি ঠান্ডা থেকে, হিমালয়ের কারণে বেঁচে আছি। তো হিমালয়ে এসে প্রচণ্ড পরিমাণে ধাক্কা মারে, কিন্তু ধাক্কা মেরে কি হয়, এখান থেকে তো এক ঠান্ডা জলবায়ু আসছে, রাইট? ভূমধ্য সাগর থেকে কনকনে ঠান্ডা বায়ু আসছে, ক্যাসপিয়ান সাগর থেকে শোষণ করে ঠান্ডা জলবায়ু আসছে। কেন, উত্তরে যত যাবে তত ঠান্ডা হবে, আর দক্ষিণে তত গরম হবে, রাইট? তো উত্তর দিকে সবসময় ঠান্ডা। তো এখান থেকে যখন এখানে ধাক্কা মারে, তখন হিমালয়ে কি হয়, একটা হিমরেখা পড়িয়েছিলাম আপনাদের, যে 4400 বা 5300 মিটার অবধি উঁচু পর্বতমালাকে কি বলা হয়, হিমরেখা বলা হয়, কাল্পনিক রেখা। তো এই হিমরেখাতে কি হয়, ওখানে গিয়ে ধাক্কা মারার ফলে ওখানে বর্ষা হয় না, ওখানে কি হয়, হিমপাত হয়। ওকে, ওখানে বর্ষা করতে পারে না, যেহেতু অতটা জলীয় বাষ্প শোষণ করতে পারে না। ক্যাসপিয়ান সাগর থেকে শোষণ করে সূর্য, কিন্তু অতটা পারে না। কেন, ভূমধ্য সাগর থেকে পুরো ঠান্ডা, উত্তর দিক পুরো ঠান্ডা, তো অতটা শোষণ করতে পারে না। তার কারণে এখানে হিমপাত হয়, এখানে ধাক্কা মারলে হিমপাত হয়, মানে বরফ পড়ে এখানে। এই হিমরেখার এখানে শুধু বরফ পড়ে, হিমালয়ে ধাক্কা মেরে শুধু বরফ পড়ে। ওকে, এটাতে শুধু বরফ পড়ে হিমালয়ে।
ওই জন্য এই বরফ থেকে তখন বরফ জল গলে গঙ্গা দিয়ে ব্রহ্মপুত্র দিয়ে এগুলো তো বুঝিয়েছি, তখন এই পূর্ব দিকে সবসময় গ্লাসিয়ারের দ্বারা কি থাকে, সবসময় জল ভর্তি থাকে বর্ষার আগেই গঙ্গাতে, এগুলো তো পড়িয়েছি, রাইট? তো মোটামুটি বোঝা গেল। তাহলে এটাকে কোন বায়ু বলা হয়? এটাকে বলা হয় পশ্চিমী বিক্ষোভ। কোন বায়ু বলা হয় এটাকে? পশ্চিমী বিক্ষোভ। দেখুন পশ্চিম থেকে আসছে, পশ্চিমী বিক্ষোভ, এটাকে তাহলে পশ্চিমী বিক্ষোভ বলা হয়। মনে রাখুন পশ্চিমী বিক্ষোভ। যদি বলে পশ্চিমী বিক্ষোভ কাকে বলা হয়, পশ্চিমী বিক্ষোভ কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে ভূমধ্য সাগর থেকে উৎপন্ন হয়। ভূমধ্য সাগরের পরে কোথা থেকে সে জলীয়বাষ্প গ্রহণ করে? হালকা, বেশি না, হালকা। তাই ক্যাস্পিয়ান সাগর থেকে। কেন? ক্যাস্পিয়ান সাগর অতটা গরম না, ওই জন্য অতটা শোষণ করতে পারে না সূর্য, তো পুরো ঠান্ডা। তো এখানেও হালকা শোষণ করে কিন্তু পুরো ঠান্ডা। তো ভূমধ্য সাগর থেকে পশ্চিমী বিক্ষোভ কি করে? উৎপন্ন হয়ে ক্যাস্পিয়ান সাগরে হালকা সূর্যের দ্বারা আর্দ্র হয়ে জলীয় বাষ্প পরিণত হয়ে মেঘ তৈরি করে। ঠিক আছে? মেঘ তৈরি করার পর ওই বায়ুটা যে প্রবাহিত হয় যে বেঁকে গিয়ে হিমালয়ে ধাক্কা মারে, ওই হিমরেখাতে ভারতে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু পারে না। কেন? যে উঁচু উঁচু পর্বত আছে এখানে দেখতে পাচ্ছেন, তো ভারতে যে প্রবেশ করতে পারছে না, তখন হিমরেখা গিয়ে ধাক্কা মারে, এই বায়ুটা ধাক্কা মারে। আর ধাক্কা মারলেই তখন কি হয়? এখানে বরফের মতো জল হয়। জল হয় না, এখানে বরফ বরফ পড়ে। ওই যে তুষারপাত পড়ে না, কোনোদিন যদি হিমালয় বা দার্জিলিং গিয়ে থাকেন তো দেখবেন তুষারপাত পড়ছে। তো পাহাড়ে গিয়ে দেখবেন তুষারপাত পড়ছে, মানে হিমরেখাতে ওটা ধাক্কা মারে। ওকে, তো হিমরেখাতেই তুষারপাত পড়ে, ওখানে বর্ষা হয় না। বর্ষা কোনটা হয়? ওই তুষারপাতটাই বর্ষা। ওকে, তারপরে ওটা সূর্যের তাপে গলে গিয়ে তখন জলে পরিণত হয়। আন্ডারস্টুড? তাহলে এটাকে কি বলে? পশ্চিমী বিক্ষোভ। তারপরে দেখুন পশ্চিমী বিক্ষোভ থেকে আরেকটা এইদিকে বেঁকে গেছে, পশ্চিমী বিক্ষোভ থেকে আরেকটা বেঁকে গেছে, পশ্চিম থেকেই বেঁকে গেছে, ভূমধ্য সাগর থেকে বেঁকে গিয়ে এই যে ডাইরেক্ট কোথায় এসেছে? ডাইরেক্ট বেঁকে গিয়ে এখানে দেখুন কি আছে? দিল্লি আছে, রাইট? তো দিল্লিতে এসে প্রচন্ড বৃষ্টি ঘটায়। এবার দিল্লির কোথায় কোথায় ঘটায় এগুলো? তাহলে এটা দিল্লির কোথায় কোথায় ঘটায়? দিল্লির আপনার দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এই তিন জায়গায় শীতকালে বর্ষা হয়। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে পশ্চিমী বিক্ষোভের ফলে শীতকালে বর্ষা হয়। বোঝা গেল? পশ্চিমী বিক্ষোভের ফলে শীতকালে বর্ষা হয়। তাহলে পশ্চিমী বিক্ষোভের ফলে হিমালয়ের উত্তরে কি হয়? বরফ পড়ে, মানে তুষারপাত হয়। আর হিমালয়ের দক্ষিণে যেটা পশ্চিমী বিক্ষোভ গেছে, ভারতে প্রবেশ করেছে, সেটা কোথায় প্রবেশ করেছে? দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবে। সেখানে গিয়ে কি বৃষ্টি হয়? জল আকারে বৃষ্টি হয়, মানে জল বিন্দু টাইপের বৃষ্টি হয়। যেমন এখন বৃষ্টি হচ্ছে না, ওইরকম বৃষ্টি হয়, জল আকারে বৃষ্টি হয়। এটা ময়দানি এরিয়া দিল্লিতে। ওকে, ময়দানি এরিয়া, রাইট? বোঝা গেল? তো ওই রকম ঠান্ডা হয় না। আবার যদি হিমালয় না থাকতো এখানে, তাহলে এই বায়ুটা ডাইরেক্ট এখানে আসতো, আমরা প্রচন্ড ঠান্ডা থাকতাম। ওই সাইবেরিয়া, পূর্ব রুশের মতো প্রচন্ড ঠান্ডাতে থাকতাম সব সময়। আমাকে সবসময় জ্যাকেট লাগাতে হতো, চীনেদের মতো, সাইবেরিয়াদের মতো, সুইজারল্যান্ডের মতো সবসময় জ্যাকেট লাগাতে হতো। কিন্তু হিমালয় আমাদের বাঁচিয়ে দিয়েছে, তার জন্য ভারতকে উষ্ণ কটিবন্ধীয় দেশ বলা হয়। আর সবসময় মনে রাখবেন উত্তর দিকে ঠান্ডা আর ভারতের দক্ষিণ দিকে গরম হয়। ওকে, মানে এটা উত্তরী ধ্রুব, এই যে নর্থ, উত্তরী ধ্রুব এটা নর্থ, আর এটা সাউথ, সাউথ ধ্রুব। তাহলে উত্তরী ধ্রুব মানে নর্থ থেকে আসে ডাইরেক্ট, ওই যে ভূমধ্য সাগর। তাহলে নর্থ তো পুরো, এটা কি পুরো বরফের জায়গা, এটাও পুরো বরফের জায়গা। তাহলে ওখান থেকে যদি বায়ু আসে তাহলে কি হবে? পুরো ঠান্ডা হবে না? তো এই বায়ুটা যদি ভারতে ঢুকতো, হিমালয় না থাকতো, ধরে নেন মিটে গেছে, হিমালয় নাই, তাহলে কি হতো? প্রচন্ড ঠান্ডা হতো, তাই না? রাইট? তাহলে বোঝা গেল? তাহলে এটাকে কি বলা হয়? পশ্চিমী বিক্ষোভ। এটাকে পশ্চিমী বিক্ষোভ বলা হয়। একটা কনসেপ্ট বুঝতে পারলেন? যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি আরো চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে। ঠিক আছে? আশা করি বুঝে গেছেন, কোনো ব্যাপার নেই। এবার দেখুন তাহলে শীতকালে কোথায় বৃষ্টি হয়? প্রথমে দিল্লি, তারপর হরিয়ানা, তারপর পাঞ্জাবে, এই তিন জায়গায় বৃষ্টি হয়, রাইট? বাকি জায়গায় বৃষ্টি হয় না। ওকে, তাহলে এটাকে কি বলবো? শীতোষ্ণ কটিবন্ধীয়।
ওকে, ভারতে কর্কট ক্রান্তি রেখার এই যে দেখুন কর্কট ক্রান্তি রেখা, একদম কর্কট ক্রান্তি রেখা একদম ভারতে এটা দিয়ে গেছে, রাইট। গুজরাট থেকে অরুণাচল প্রদেশ এইটুকু এটা দিয়ে গেছে। গুজরাট থেকে অরুণাচল প্রদেশের উত্তর দিক হচ্ছে কি পুরো শীতোষ্ণ। পুরো শীতোষ্ণ বলতে কি হালকা ঠান্ডা, বাস্তবিক ঠান্ডা হালকা, অত না। যদি হিমালয় না থাকতো তাহলে কোন করে ঠান্ডা হতো, ওই জন্য একে শীতোষ্ণ কটিবন্ধীয় বলা হয়, রাইট। আর দক্ষিণে কি বলা হয়, ভারতের দক্ষিণে একে বলা হয় গ্রীষ্মকাল, গ্রীষ্ম জলবায়ু। ওকে, গ্রীষ্ম, ঠিক আছে, মানে উষ্ণ কটিবন্ধীয়, একে বলা হয় উষ্ণ কটিবন্ধীয়। তাহলে এর উত্তরকে বলা হয় কি বলা হয়, শীতোষ্ণ কটিবন্ধীয়। আর একে কি বলা হয়, এর দক্ষিণে একে বলা হয় উষ্ণ কটিবন্ধীয়। এবার উষ্ণ কটিবন্ধীয়তে বেশি বৃষ্টি হবে। এবার কিভাবে হচ্ছে সেটা দেখে নেন, ইম্পর্টেন্ট গুলো। পশ্চিম বিক্ষোভ তো বুঝে গেলেন, রাইট। পশ্চিম বিক্ষোভ থেকে উৎপন্ন সেটাও বুঝিয়ে দিলাম। ক্যাসপিয়ান সাগরে হালকা করে জল সূর্য শোষণ করে আর্দ্র হয়ে জলীয় বাষ্পীভূত হয়ে সূর্য কি করে, আর্দ্র হয়ে মেঘ সৃষ্টি করে। আর ওই আবহাওয়ার মাধ্যমে তখন হিমালয়ে গিয়ে ধাক্কা লেগে বরফ আকারে এখানে বর্ষা হয়। আর আরেকটা যেটা গেছে পশ্চিমী বিক্ষোভ ওই ভূমধ্যসাগর থেকে, সেটা গিয়ে শুধু শীতকালে কি হয়, যেহেতু এতে অনেকটা আর্দ্র থাকে না, হালকা থাকে, এখানেও আর্দ্র অত থাকে না, তার হালকা থাকে, তার জন্য এখানে শুধু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে হয় বর্ষা। বোঝা গেল? তাহলে পশ্চিমী বিক্ষোভ শেষ, আন্ডারস্টুড। এবার ইম্পর্টেন্ট দেখে নেন, যেগুলো আসা পশ্চিমী বিক্ষোভও আসে। এবার ইম্পর্টেন্টটা দেখে নেন, এটা কি, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে অ্যারাবিয়ান সি। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এটা হচ্ছে উত্তর পূর্ব, রাইট। এইদিকে উত্তর, এইদিকে পূর্ব, তাহলে উত্তর পূর্বী মৌসুমী বায়ু বলা হয়, উত্তর পূর্বী মৌসুমী বায়ু। ওকে, তাহলে কোত্থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। এক মিনিট ফ্রেন্ড, এবার মন দিয়ে শুনবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশি এগুলো থেকে আসে। পশ্চিম বিক্ষোভ তো বুঝে গেলেন কোত্থেকে উৎপন্ন হয়, ভূমধ্যসাগর থেকে। এটা হচ্ছে শীতোষ্ণ, পুরো কনকনে ঠান্ডা। হিমালয়ের জন্য আমরা ঠান্ডা, হিমালয় আমাদের ঠান্ডা বাঁচাই, বুঝলেন। যদি হিমালয় না থাকতো তাহলে আমরা সবসময় জ্যাকেট পরে থাকতো, এটা তো বুঝিয়ে দিলাম। আর হালকা যেটা বেঁকে এসেছে সেটা দিল্লিতে বর্ষা হয়, ওকে, সেটা শীতে হয়। কর্কট ক্রান্তির উত্তরে কি বলা হয়, শীতোষ্ণ অঞ্চল। আর কর্কট ক্রান্তির নিচে কি বলা হয়, উষ্ণকটিবন্ধীয় অঞ্চল, যেটা এখানে বুঝিয়ে দিলাম। বুঝা গেল? না বুঝতে পারলে কমেন্ট করবেন। এবার চলুন ইম্পর্টেন্ট, এবার হচ্ছে কি, এটা মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি, এবার ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ কেন বলা হয়। কোশ্চেন তো আপনাদের মনে আসবে যে ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ কেন বলা হয়। এবার কেন বলা হয় সেটা বলছি। তাহলে মৌসুমী শব্দের অর্থ কি, মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। মনে রাখবেন, মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু পরিবর্তন, রাইট। ঋতু পরিবর্তন, তো ভারতে কত ঋতু পরিবর্তন হয় সেটা জানেন। আর মৌসুমী শব্দটা কোত্থেকে এসেছে, আরবি শব্দ থেকে এসেছে মৌসুমী, যেটা মনসুনটা আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঋতু পরিবর্তন। ওকে, এবার চলি শুরু করা যাক। তাহলে ভারতে দুই প্রকারের ঋতু পরিবর্তন দেখা যায়। ওকে, কি কি দেখা যায়, দুই প্রকারের আবহাওয়া দেখা যায় বলতে পারেন, ঋতু পরিবর্তন দেখা যায় বলতে পারেন, যেটা বলতে পারেন। একটা হচ্ছে উত্তর পূর্বী মৌসুমী বায়ু, এই যে এটা উত্তর আর এটা পূর্বী, রাইট। এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে এটা এখান থেকে যখন আসছে অ্যারোটা, এই যে দেখুন অ্যারোটা, এটা কি হচ্ছে উত্তর পশ্চিম, রাইট, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আর এটা কি হচ্ছে, এটা পশ্চিম, তাহলে এটা হচ্ছে দক্ষিণ। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, টোটালটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, রাইট। বুঝা গেল? তাহলে ভারতে দুই প্রকারের মৌসুমী জলবায়ু দেখতে পাই, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু, কারেক্ট। এবার চলুন তো
এক মিনিট, তার আগে একটা বুঝিয়ে দিই, এগুলো তো বুঝাচ্ছি, এটা বলতে ভুলে গেছিলাম, সরি ফ্রেন্ড, হ্যাঁ ক্ষমা করে দেবেন। এটা দেখুন, এই যে একটা আছে পশ্চিমী বিক্ষোভ থেকে, তারপরে হিমালয় থেকে দেখবেন একটা শীত বায়ু প্রবাহিত হয়, শীতকালে প্রবাহিত হয়। ওকে, শীতকালে দেখবেন বর্ষা হয় অনেক সময়, সরিষা যখন হয়, সরিষার টাইমে বর্ষা হয় না শীতকালে, জানুয়ারির মোটামুটি লাস্টের দিকে, এইরকমই মোটামুটি লাস্টের দিকে যখন সরষে উঠে তখন বর্ষা হয় না, অনেক সব প্রবলেমে পড়ে কিষানরা, রাইট? তো ওই সময় দেখবেন স্থল হয়ে প্রবাহিত হয় বায়ু, কোত্থেকে? হিমালয় থেকে। এবার হিমালয় থেকে যখন প্রবাহিত হয়, তার মানে কি কর্কট ক্রান্তির উপর থেকে প্রবাহিত হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ভারতের স্থলভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে, কোনো সাগর বা মহাসাগর দিয়ে প্রবাহিত হয় না। তো যদি মহাসাগর দিয়ে না প্রবাহিত হয়, তো সূর্য এখান থেকে কি কোনো জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে? পারবে কি? পারবে না। স্থলবায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারবে না, রাইট? তো যেহেতু জলীয় বাষ্প শোষণ করতে পারবে না, তখন কি হয়, এই যে পাঁচটা প্রবাহ আছে, পাঁচটা যে বায়ু প্রবাহিত হচ্ছে, একদম কোত্থেকে? হিমালয় থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, রাইট? উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। তো এর ফলে কোনো বর্ষা হয় না, এর ফলে পুরো ভারতে কোনো বর্ষা হয় না। কেন? যে এর আর্দ্রতা নেই, এ সাগর বা মহাসাগর দিয়ে আসেনি, ডাইরেক্ট ভারতের উপর দিয়ে এসছে, হিমালয় থেকে এসেছে, সেই জন্য কোনো বর্ষা হয় না, ধাক্কা লাগলেও বর্ষা হয় না, বুঝলেন? ওই হালকা ফুলকা এক একটু হতে পারে, কিন্তু হয় না, ন্যাচুরালি এটা হতে পারে, কিন্তু হয় না। এটা হচ্ছে শীতোষ্ণ বায়ু, রাইট? বোঝা গেল? এটা অতটা ইম্পর্টেন্ট না। কেন? এ তো আর্দ্র থাকে না, সাগরে যেতে পারে না, জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না, নিয়ে বায়ুর সাথে জলীয় বাষ্প গ্রহণ করে নিয়ে আসতে পারে না। যদি সাগর থেকে বয়ে আসতো তাহলে কিন্তু আবার বর্ষা হতো, কিন্তু এ বর্ষা করতে পারছে না। চলুন এটা চ্যাপ্টার ছেড়ে দেন, এবার দেখে নেন এটা অ্যারাবিয়ান সি। এটা কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রতিটা পরীক্ষায় আছে। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ওকে, এরকম আছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে কোন মৌসুমী বায়ুর দ্বারা ভারতে 90% বর্ষা হয়, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা 90% ভারতে বর্ষা হয়। এটা একটা জিকে, তো খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝুন। আর এটা ওকে, এবার অ্যারাবিয়ান সি, তাহলে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অ্যারো দেখুন, এটা হচ্ছে বাতাস মানে আবহাওয়া, ঠিক আছে? পশ্চিম ঘাটে তো জানেন, পশ্চিম ঘাটকে সাইলেন্ট ভ্যালি বলে, পুরো ফরেস্ট, ওই জন্য আমি ফরেস্ট আঁকিয়ে রেখেছি। আর এই যে দেখুন পশ্চিম ঘাট যে আছে, পশ্চিম ঘাট, এটা হচ্ছে পশ্চিম ঘাট, রাইট? পশ্চিম ঘাট পর্বত একদম লেগে আছে পাহাড়গুলো, ঠিক আছে, লেগে আছে, ওকে। আর পূর্ব ঘাটে দেখুন সব কাটা কাটা আছে, কেন বলুন তো? যে নদী সব এই দিক দিয়ে বেশি বয়ে গেছে, কেটে কেটে সব চলে গেছে, রাইট? কিন্তু এইদিকে দেখুন পশ্চিম ঘাট থেকে এই দিক থেকে নদী নেমেছে, রাইট? আবার যেটা পশ্চিম ঘাট থেকে এই দিক থেকে নেমেছে সব বে অফ বেঙ্গলে পড়েছে, আর যেগুলো এই দিক থেকে এসেছে তীব্রভাবে নিচে নেমে গেছে, ওটা নদী চ্যাপ্টারে দেখে নেবেন। ওই জন্য এগুলো সব লাগা আছে, কাটতে পারেনি, শুধু নর্মদা এবং তাপিকে কাটতে পেরেছে, তো ওটা অঙ্কন করা হয়নি। বরঞ্চ ঘাটির জন্য যেটা বসে গেছিলো সেটা খাম্বাত খাটিতে এসে পড়েছে, ওটা তো বুঝিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন। ওকে, তো আজকে যেটা আলোচনা করছি সেটাই চলি। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কী করে? এই যে দেখুন এখানে সূর্য আছে, ঠিক আছে, সূর্য কি করছে? এই যে অ্যারাবিয়ান সি আছে মানে আরব সাগরে প্রচণ্ড জল থাকে, তো এই প্রচণ্ড জলের উপর দিয়ে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, কোন দিকে? উত্তর দিকে যখন প্রবাহিত হয়, তখন কি হয়? প্রচুর পরিমাণে এখান থেকে আর্দ্র হয়ে প্রচুর পরিমাণে সূর্য জল গ্রহণ করে, ঠিক আছে, জল শোষণ করে আর্দ্র হয়ে জলীয় বাষ্প তৈরি করে প্রচুর পরিমাণে এর মধ্যে নমি চলে আসে, ঠিক আছে, প্রচুর পরিমাণে জল ভর্তি হয়ে থাকে এই বাতাসের মধ্যে, ঠিক আছে, প্রচুর পরিমাণে, মানে অত্যন্ত, এত বলা যাবে না। এই কোত্থেকে? আরব সাগর থেকে। দক্ষিণ পশ্চিম যেটা মৌসুমী বায়ু, এটা হচ্ছে দক্ষিণ আর এটা হচ্ছে পশ্চিম, তো এই জন্য দক্ষিণ পশ্চিম নাম দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে কি হয়? পুরো বাষ্পীভূত হয়ে যায় সূর্য জল, এই যে দেখুন জল গ্রহণ করছে, সূর্য শোষণ করে মেঘ সৃষ্টি করে দিয়েছে, মেঘটা অঙ্কন করা হয়নি, মেঘ সৃষ্টি করে দিয়েছে, দিয়ে
পুরো আর্দ্র নিয়ে এই বায়ুটা প্রবাহিত হয়। আর্দ্র নিয়ে বায়ু প্রবাহিত হওয়ার ফলে এই যে পর্বতমালাগুলো আছে, নীলগিরি আছে, এলাইচি আছে, তারপর আরও সব যে পাহাড়গুলো আছে, ছোট ছোট পাহাড়, পশ্চিমঘাট পর্বতমালা যেটা, তো প্রথমে কোথায় ধাক্কা লাগে? প্রথমে এই যে দেখুন, প্রথম প্রবাহে ধাক্কা লাগে কেরালাতে, মানে মালাবার উপকূলে। ওকে, কেরালাকে মালাবার উপকূল বলা হয়। তো প্রথমে ধাক্কা লাগে মালাবার উপকূলে, আর মালাবার উপকূলে যেমনই ধাক্কা লাগে, পুরো যেটা আর্দ্র শোষণ করে রেখেছিল বায়ু, সেটা পুরো মানে মালাবার উপকূলে পুরো ঢেলে দেয়। বর্ষা, প্রচুর পরিমাণে বর্ষা হয়। ওকে, ওই ধাক্কা লাগার ফলে, যেহেতু আরব সাগর থেকে আসছে, কেন এর মধ্যে আর্দ্র অনেক আছে, ঠিক আছে, যেহেতু সূর্য শোষণ করে রেখে মেঘ সৃষ্টি করেছে, রাইট। শোষণ করার ফলে এই যে জলটা, এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার পর প্রথমে কোথায় লাগে? এখান থেকে কেরালা আছে, তাই তো, কেরালা এখান থেকে, তো কেরালায় গিয়ে ধাক্কা লাগে ডাইরেক্ট। ধাক্কা লাগার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ওকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে এখানে দেখুন ফরেস্ট জন্মে গেছে, অনেক রকমের গাছপালা জন্মে গেছে। আর যেখানে দেখবেন যত বর্ষা হবে তত ধান গাছ, যে কোনো গাছপালা, নতুন নতুন গাছপালা, বিভিন্ন রকমের ফরেস্ট টাইপের, জঙ্গল টাইপের বেশি হয়, তাই না? যেমন ধানের জন্য প্রয়োজন প্রচুর বর্ষা, ওই রকমই। তো ওই জন্য কেরালা ফরেস্টের জায়গা বেশি, কেরালায় বেশি গাছপালা আছে, বুঝলেন? কেন? এই বর্ষার কারণে। তারপরে দেখুন আবার আর একটা প্রবাহ কী করে, এসে আবার আর একটা পাহাড়ে ধাক্কা লাগে, এখানেও প্রচুর বর্ষা করে, আবার এসে এখানেও প্রচুর বর্ষা করে, আবার এখানেও প্রচুর বর্ষা করে, আবার এখানেও প্রচুর বর্ষা করে। বর্ষা করার পর এবার বলতে পারেন যে হিমালয়ে তো এখানে ডাইরেক্ট বরফ আকারে নেমে গেল, কিন্তু এখান থেকে আবার কি করে এখানে ধাক্কা লেগে সম্পূর্ণ কি বর্ষা করে দেয় না? কেন? এগুলো মাত্র 800 মিটার। পশ্চিমঘাট পাহাড়ের উচ্চতা সবসময় মনে রাখুন 800 মিটার, বেশি না, 800 মিটার। আর এগুলো কত? 8848 মিটার, অনেক উঁচু। তারপরে গড়ে 5500 মিটার। তো হিমরেখায় এসে ধাক্কা লাগে। তো এরা 800 মিটারের উপর দিয়ে প্রবাহিত হয়। এক তো ধাক্কা লেগে এখানে বর্ষা করে দিল। তারপরে যেহেতু 800 মিটার, অনেক ছোট পাহাড়, পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে মালাবার উপকূলে প্রথমে বর্ষা করে, তারপর তার উপরে দিয়ে যায়, উপর দিয়ে পুরো স্থলভাগে যায়। তারপরে মোটামুটি 1 জুন থেকে নিয়ে, মনে রাখুন 1 জুন, এটা মনে রাখার দরকার আছে, আসার মতো আছে। কালিও খুব ডিস্টার্ব, দাঁড়ান 1 মিনিট। তো কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 1 জুন থেকে 22 সেপ্টেম্বর, সরি 1 মিনিট ফ্রেন্ড, লাইন পালিয়ে গেছে। দেখুন ফ্রেন্ড, কি বলছিলাম, যে প্রচণ্ড, এটা 800 মিটার, আর এটা হচ্ছে কোশ্চিন আসতে পারে যে এটাতে আবার কেন ভারতে কেন প্রবেশ করে না? কারণ এটা হিমালয় পর্বতমালা অনেক উঁচু, গ্রেটার হিমালয় অনেক উঁচু, হিমালয় অনেক উঁচু, হিমাচল, তারপরে শিবালিক অনেক উঁচু, ওই জন্য এই আবহাওয়াটা আসতে পারে না ভারতে। কিন্তু এটা 800 মিটার যেহেতু, এখানে তো অনেক বর্ষা করেই, কেরালা মালাবার উপকূলে। ওকে, মালাবার উপকূলে অনেক বৃষ্টি করে। কি বলছিলাম, প্রচুর লাইন ডিস্টার্ব দিল ফ্রেন্ড, তার জন্য ক্ষমা করে দেবেন, কিচ্ছু করার নাই, লাইনের ব্যাপার আছে। যাই হোক, তো কি বলছিলাম, যে মালাবার উপকূলে এখানে কেরালা আছে, তারপর কর্ণাটকা আছে, তারপরে গোয়া আছে, তারপরে মহারাষ্ট্র আছে, রাইট। তারপরে এখানে গুজরাট, এটা তো জানেন কচ্ছের রান। তো এখানে এসে প্রথমে ধাক্কা লেগে অনেক বৃষ্টি ঘটায়, রাইট। কিন্তু তারপরে যেহেতু 800 মিটার, তার উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়, রাইট। বায়ু কত থেকে কত প্রবাহিত হয়? বায়ু 6, বায়ু সবসময় 6 কিলোমিটার থেকে আপনার 12 কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তো যদি 6 থেকে বায়ু 12 কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে 6 কিলোমিটার মানে কি?
মানে হিমরেখা পড়ে যাচ্ছে, রাইট? তো 12 কিলোমিটার দিয়ে সবসময় হয় না, 6 কিলোমিটার ধরে নেন, ওকে? তো 6 কিলোমিটার দিয়ে যদি বায়ু প্রবাহিত হয়, তো যদিও 12 কিলোমিটার দিয়ে প্রবাহিত হয়, তো এই বর্ষাটা কি হালকা আসে, বেশি না, এই পাদদেশে বর্ষা হয়, মানে এসে হিমালয় দক্ষিণে পাদদেশে বর্ষা হয়, রাইট? যেহেতু 12 কিলোমিটার আর 8,848 মিটার আছে, তার জন্য পুরো ভারতে বর্ষা করতে পারে না। পশ্চিম বিক্ষোভটা কী করে, পাদদেশে বর্ষা করে ছেড়ে দেয়, যেহেতু ওর মধ্যে কোনো বাষ্পীভূত আর্দ্রতা কিচ্ছু নেই, রাইট? ওই জন্য এবার যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলছি, যেহেতু এটা 800 মিটার, তো কী করে 800 মিটারে এখানে কেরালায় মালাবার উপকূলে প্রথমে বর্ষা করলো ব্যাপকভাবে, তারপরে কর্ণাটকে করলো, তারপরে গোয়াতে করলো, তারপরে মহারাষ্ট্রে করলো, দিয়ে করার পরে এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেহেতু উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে পুরো ভারতে এই যে বায়ুটা আছে এর মধ্যে অনেক আর্দ্র আছে, বাষ্পীভূত হয়ে আছে, এর মধ্যে অনেক আর্দ্র আছে, জল বয়ে নিয়ে যাচ্ছে, এই আবহাওয়া জল বয়ে নিয়ে গিয়ে পুরো ভারতবর্ষে একদম দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব পর্যন্ত পুরো ভারতবর্ষে কি করে, 1 জুন থেকে নিয়ে 22 ডিসেম্বর অর্থাৎ সেপ্টেম্বর ধরে নেন, সেপ্টেম্বর 22 ডিসেম্বর পর্যন্ত প্রচণ্ড হয়, তারপর সেপ্টেম্বর পর্যন্ত হয়, তো হালকা কমতে লাগে, ঠিক আছে? 1 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত ব্যাপক হয়, তারপরে সেপ্টেম্বর পর্যন্ত হয়, তো তখন কমতে লাগে, মানে যেহেতু এর আর্দ্রতা কমে যায়, ওই জল কমতে থাকে এই বাতাসের মধ্যে, মানে বায়ুর মধ্যে, ওকে? আমি বইয়ের ভাষায় বলছি না, আমি আমার নিজের ভাষায় বলছি, ভালো করে বুঝে যাবেন। বাতাস, বায়ু, উচ্চ বাংলায় আমি বলছি না, ওই জন্য যেন মাথায় ঢুকে যায় মেমোরিতে, ওই জন্য আমি এইভাবে বলছি। উচ্চ বাংলায় বললে হয়তো বুঝতেও পারবেন না, ঠিক আছে? তো এইভাবে তখন পুরো বর্ষা করতে 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 চলে যায় একদম কোথায়, তেলেঙ্গানা হলো, তারপরে আপনার মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ হলো, ইউপি হলো, এইসব হলো, হতে হতে দিল্লি পর্যন্ত যায়, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এইসব পর্যন্ত ময়দানি এরিয়া, মানে এই সমভূমি অঞ্চলও হলো। এই বর্ষার ফলে অনেক এখানে অনেক কিছু ধান, তারপরে যারা মাখনা লাগায় মাখনা, তারপরে যারা পাট লাগায় পাট, ওদের জন্য অনেক ভালো হয়, ওকে? ওই জন্য ভালো চাষ হয়, এই বর্ষার প্রয়োজন খুব, ঠিক আছে? তো এই বর্ষাটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে ভারতে 90% বর্ষা হয়, ওকে? মনে রাখবেন। তাহলে যদি বলে দক্ষিণ পশ্চিম মৌসুমীর ফলে, মানে কোন মৌসুমী জলবায়ুর ফলে ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর ফলে ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কত পার্সেন্ট হয়? 90% হয়। কত? 90%। এখানে আছে বলুন তো 90%? এখানে নাই, একদম 90% বৃষ্টি হয়, রাইট? তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে 90% বৃষ্টি হয় পুরো ভারতে, মাত্র 3টা জায়গা বাদ দিয়ে। কি কি? দক্ষিণ পশ্চিমী, যদি বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো ভারতেই করে, কিন্তু মাত্র 3টি উপকূলে 3টা রাজ্য আছে, সেই জায়গায় বর্ষা হয় না। কোন কোন জায়গা? একটা হচ্ছে উড়িষ্যা উপকূল, আন্ধ্রা উপকূল, তারপরে তামিলনাড়ু উপকূল। এই 3টা জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে বর্ষা হয় না। মনে রাখুন, যদি বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে কোন কোন জায়গায় বর্ষা হয় না, তাহলে কোথায় কোথায় হয় না? আপনার উড়িষ্যা উপকূলে হয় না, তারপরে আন্ধ্রা উপকূল হয় না, তারপরে তামিলনাড়ুতে হয় না, মানে করমণ্ডল উপকূলে হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে তো 90% পুরো ভারতে বৃষ্টি হয়, কিন্তু
এমন কোন 3টি রাজ্য আছে উপকূলে যে সেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে বর্ষা হয় না? তাহলে উপকূলবর্তী 3টি রাজ্য আছে, কি কি? একটা হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা উপকূলে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর ফলে বর্ষা হয় না। আন্ধ্রা একটা উপকূল, এখানে উড়িষ্যা আছে, রাইট? উড়িষ্যা, এই যে কিছুদিন আগে অশনি আসলো, এটা হয় বে অফ বেঙ্গল থেকে হয়। তারপরে আন্ধ্রা, এখানে আন্ধ্রা আছে, বে অফ বেঙ্গল থেকে হয়। তো আন্ধ্রাতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছতে পারে না, দিয়ে বর্ষা হয় না। তারপরে করমণ্ডল উপকূলেও বর্ষা হয় না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কেন? করমণ্ডল উপকূলে এরোটা যেতে পারে, আমার মানচিত্র ভুল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কেরালাতে, ডাইরেক্ট কেরালা, ধরেন এটা এই দিক দিয়ে হবে, এইরকম। ওকে, এটা মিটিয়ে দেন, না তো ভাববেন যে এতে লাগছে গিয়ে এই তামিলনাড়ুতে, কিন্তু তামিলনাড়ুকে করমণ্ডল উপকূল বলে। তাহলে 3টা দক্ষিণ পশ্চিমী মৌসুমীর বায়ুর ফলে 3টা জায়গায় বৃষ্টি হয় না, না হলে পুরো ভারতের 90% বৃষ্টি হয়। কোন কোন জায়গায় হয় না? উড়িষ্যা উপকূল, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে বর্ষা হয় না। বাকি 90% বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে হয়। বোঝা গেল ফ্রেন্ডস? আন্ডারস্টুড? যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবেন, ওকে? আর কাইন্ডলি যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন। তো এবার চলুন, এবার হচ্ছে কি, এটা তো বললাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার এখানে দেখে নেন বে অফ বেঙ্গলের খেলা। এবার বে অফ বেঙ্গলে কি হয়? বে অফ বেঙ্গলে দেখুন দুটো প্রবাহ আছে, এটা উত্তর পূর্বী, এটা উত্তর পূর্বী, একে বলা হয় উত্তর পূর্বী। এর আগে বুঝিয়েছি একবার আমি, এটাকে বলা হয় উত্তর পূর্বী মৌসুমী বায়ু, উত্তর পূর্বী মৌসুমী বায়ু, ঠিক আছে? এটা তো আরব থেকে যাচ্ছে এইদিকে, রাইট? যেটা এই যে সামনে জুন আসছে, জুন থেকে হবে আরব মহাসাগর থেকে। এখন তো বে অফ বেঙ্গল থেকে হচ্ছে, যেখানে ঝড় যখন হয় তখন বে অফ বেঙ্গল থেকে হয় ঝড়, কালবৈশাখী ঝড়, এইসব ঝড় বে অফ বেঙ্গল থেকে সৃষ্টি হয়, আরব সাগর থেকে সৃষ্টি হয় না। আরব সাগর থেকে বর্ষা হয় খুব, ওকে? তাহলে আরব সাগর থেকে বর্ষা শুরু হবে কি 1 জুন বা 2 জুন থেকে, মোটামুটি ধরে নেন। সায়েন্টিস্টরা তো আজকাল বলেই দিচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছেন। তো ধরে নেন 1 জুন বা 2 জুন থেকে শুরু হবে, তারপরে 22 জুন অবধি দিল্লি পৌঁছে যাবে, মোটামুটি সেপ্টেম্বর, ধরে নেন সেপ্টেম্বর অবধি বর্ষা হবে, ওকে? তো শুধু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আবার বলছি যেন মেমোরিতে ঢুকে যায়, 3টা রাজ্য হয় না দক্ষিণ পশ্চিম মৌসুমীর ফলে বর্ষা। 3টা রাজ্য হয় না, কোনটি কোনটি? উড়িষ্যা উপকূল, আন্ধ্রা উপকূল এবং করমণ্ডল তামিলনাড়ু উপকূলে বর্ষা হয় না। এবার এবার এই 3টা জায়গায় কিভাবে বর্ষা হয়? তো দেখুন বে অফ বেঙ্গল আছে, এটা পূর্ব দিকে, তাহলে একে বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ঠিক আছে? মানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো উত্তর পূর্ব মৌসুমী বায়ু কি হয়? এটা উত্তর পূর্বী মৌসুমী বায়ু। এই যে দুটো, এখানে মাত্র দুটো প্রবাহ হয়, দুটো বায়ু প্রবাহ। দেখুন এটা সেঁটে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেঁটে নাই, এটা উপকূল বরাবর আসছে। এইভাবে উপকূল বরাবর এসে আস্তে 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 এসে, দেখুন ভারতের বাইরে থেকে আসছে, কিন্তু এসে আবার বে অফ বেঙ্গলে এখানে জলীয় বাষ্প গ্রহণ করে, সূর্যের দ্বারাই জলীয় বাষ্প গ্রহণ করে প্রচুর আর্দ্রতা শোষণ করে। এই কি বলে, প্রচুর আর্দ্র শোষণ করে এই আপনার ওই যে বায়ুটা এই সাগর থেকে প্রচুর আর্দ্র বা জলীয় বাষ্প গ্রহণ করে এই বায়ু প্রবাহিত হতে থাকে, প্রবাহিত হয়ে এই বে অফ বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হয়ে এসে ডাইরেক্ট কোথায় লেগেছে? দেখুন ভারতের টাচ নিয়ে, ভারতের টাচ হলো তো ভারতে বর্ষা হতো, পূর্ব উপকূলে এই যে পাহাড়গুলো আছে, কিন্তু টাচ হয়নি। তাহলে ভারতে কী করা হবে? বর্ষা হবে কি? হবে না। তো এখান থেকে এসে ডাইরেক্ট শীতকালে হয় এটা বর্ষা, এটা শীতকালীন বর্ষা, যেহেতু উত্তর থেকে আসছে। উত্তর দিকে সবসময় বলেছি যে শীতোষ্ণ কটিবন্ধী অঞ্চল বলে, উত্তরকে শীতোষ্ণ কটিবন্ধী অঞ্চল, আর দক্ষিণ থেকে যেটা যাবে সেটাকে বলে গ্রীষ্মকালীন অঞ্চল। তাহলে এটা গ্রীষ্মকালে হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গ্রীষ্মকালে হয়, আর উত্তর পূর্ব ভারতের যেগুলো বর্ষা হয় সেগুলো শীতকালে হয়, রাইট? উত্তর থেকে যেগুলো বাতাস বা আবহাওয়া আসবে সেগুলো শীতকালে বর্ষা হবে, আর যেগুলো দক্ষিণ দিক থেকে যাবে, দক্ষিণ পশ্চিম থেকে, সেগুলো গ্রীষ্মকালীন বর্ষা হবে, ওকে? বোঝা গেল? এই দুটো মনে রাখুন। যেগুলো উত্তর থেকে
বা উত্তর পূর্বী থেকে যে সব বায়ু প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে বর্ষা করবে সেটা শীতকালীন বর্ষা হবে। আর যেটা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর দিকে যাবে সেটা বুঝে যাবেন যে পুরো ভারতে বর্ষা হবে, গ্রীষ্মকালীন বর্ষা হবে, গরমে। ওকে, এই দুটো মনে রাখবেন। তো এই যে দুটো প্রবাহ আছে না, এটা তো ভারতের মানচিত্র দেখুন এখান থেকে আছে, কিন্তু বাইরে দিয়ে প্রবাহিত হচ্ছে দিয়ে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে সূর্যের দ্বারা জল শোষণ করে এই যে আবহাওয়াটা আসছে এর মধ্যে প্রচুর আর্দ্রতা থাকে, এ জল বহন করে। এই আর্দ্রতা এসে ডাইরেক্ট কি করে ধাক্কা লাগে কোথায়? করমণ্ডল উপকূলে, মানে তামিলনাড়ুতে। রাইট, তামিলনাড়ুতে ধাক্কা লাগে। এই যে দেখুন অ্যারো চিহ্ন আছে, একটা দুটো, তামিলনাড়ু মানে তামিলনাড়ুকে করমণ্ডল উপকূল বলা হয়। ওকে, তো এখানে ধাক্কা লেগে এসে শীতকালে তামিলনাড়ুতে কি হয়? বর্ষা হয়। বলিনি উত্তর থেকে যেটা আসবে সেটা শীতকালীন বর্ষা। তো এখানে তামিলনাড়ুতে শীতকালে প্রচুর পরিমাণে বর্ষা হয়, একে কি বলা হয়? আম্রবৃষ্টি বলা হয়। তামিলনাড়ুতে যেটা শীতকালে বর্ষা হয় তাকে কি বলা হয়? আম্রবৃষ্টি বলা হয়, মানে অ্যাসিড বৃষ্টি বলা হয়। ওকে, এটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। বোঝা গেল ফ্রেন্ডস? তাহলে কি বলা হয়? অ্যাসিড বৃষ্টি। তাহলে উত্তর থেকে যেহেতু আসছে তাহলে এটা শীতকালীন বর্ষা, কর্কট ক্রান্তির ওপর থেকে আসছে। দেখুন কর্কট ক্রান্তি এখানে, আর এই যে উত্তর থেকে আসছে। তাহলে উত্তর থেকে আসলে কি মানে শীতোষ্ণ কটিবন্ধীয় অঞ্চল থেকে আসছে। আর যদি কর্কট ক্রান্তির নিচে থেকে আসতো তাহলে কি হতো? গ্রীষ্মকালীন বর্ষা হতো। তাহলে প্রচুর পরিমাণে বর্ষা হতো, তাই না? দিয়ে এসে ডাইরেক্ট এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। ওকে, বোঝা গেল? কোথায় হবে? তামিলনাড়ুতে, মানে করমণ্ডল উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেটাকে বলা হয় আম্রবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। ওকে, আর দক্ষিণ পশ্চিম মৌসুমে গ্রীষ্মকালীন হয়, পুরো ভারতে বর্ষা হয় এবং এখান থেকেও ঝড়েরও সৃষ্টি হয়, ঘূর্ণবাতের সৃষ্টি হয়। ওকে, ঘূর্ণবাত হয়, এত আর্দ্র থাকে এর মধ্যে যে ঘূর্ণিঝড় হয় না, ঘূর্ণিঝড় যেমন অশনি বে অফ বেঙ্গল হয়, বে অফ বেঙ্গলে বেশি ঘূর্ণিঝড় হয়। ঠিক আছে, তো ওটা চ্যাপ্টার পরে পড়াবো, এরপরে আসবে ঘূর্ণিঝড়, এগুলো ভালো করে বুঝিয়ে দেবো। তো এটা আজকে প্রথম চ্যাপ্টার মোটামুটি বুঝে যান। দক্ষিণ পশ্চিম মৌসুম বুঝাচ্ছি, আর উত্তর পূর্ব আর উত্তরী ভারতের দুটো প্রবাহ সম্বন্ধে, আর পশ্চিমী বিক্ষোভ, আর কিচ্ছু না। ওকে, এটাকে বলা হয়, এটাও ঘূর্ণিঝড় টাইপের। ওকে, তো ঘূর্ণিঝড়টা পরে বোঝাবো ভালো করে। তো ঘূর্ণিঝড় বেশি বে অফ বেঙ্গলে হয়। ওকে, মানে বঙ্গোপসাগরে হয়, যেমন এখন হয়েছে অশনি যেটার নাম। রাইট, তো এই দুটো প্রবাহ এসে ডাইরেক্ট এসে কোথায় ধাক্কা লাগে? করমণ্ডল উপকূলে। ওকে, করমণ্ডল উপকূলে ছোট ছোট পাহাড় আছে, এলাইচি পাহাড়, এইসব, ওখানে ধাক্কা লেগে প্রচুর পরিমাণে ঠান্ডার সময় শীতকালে বর্ষা হয়। কোথায় হয়? তামিলনাড়ুতে। যদি বলে ঠান্ডার সময় করমণ্ডল উপকূলে কোন মৌসুমী জলবায়ুর দ্বারা বৃষ্টি হয়, তাহলে অপশানে থাকবে দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্বী, পশ্চিমী বিক্ষোভ, এইসব থাকবে। তো উত্তর কোনটা হবে? আশা করি বুঝিয়ে দিয়েছি। তাহলে উত্তর হবে উত্তর পূর্বী থেকে যেটা দুটো প্রবাহ আছে সেখান থেকে করমণ্ডল উপকূলে ব্যাপক বর্ষা হয়, সেটাকে বলা হয় আম্রবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। ওকে, সেটা শীতকালে বর্ষা হয় যেহেতু উত্তর থেকে আসছে। ওকে, বোঝা গেল ফ্রেন্ড? বুঝতে পেরেছেন? না বুঝলে কমেন্ট করবেন। ওকে, 1 মিনিট। হ্যাঁ, তারপরে আরেকটা অপশান আসতে পারে, যে এরকম আসতে পারে যে ভারতে শীতকালে কয়বার বৃষ্টি হয়? তো আপনারা ভাববেন যে একবারই হয়, যেটা উত্তর পূর্বী একবারই হয়, তাই না? যেটা করমণ্ডল উপকূলে হয় অ্যাসিড বৃষ্টি। না, একবারই না, একবারই তো এখানে হয়। উত্তর পূর্বী যে ভারত আছে না, মণিপুর, মেঘালয়, এইসব, এখানে একবারে হয়। একটা এখানে হচ্ছে, আরেকটা কোথায় হচ্ছে? আগে বললাম এই যে ভূমধ্যসাগরের পরে ক্যাসপিয়ানে, এখানে ওই রকম বাষ্পীভূত করতে পারে না ঠান্ডা এরিয়া এগুলো, মানে পূর্ব রুশ মানে সাইবেরিয়া থেকে যে কনকনে ঠান্ডা আছে, সেটা তো ঠান্ডা বায়ু, সেটা হিমালয়ে ধাক্কা লেগে কি হয়? বরফের মতো বর্ষা হয়, বরফ পড়ে, হিমপাত পড়ে। আর আরেকটা বেঁকে গিয়ে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এগুলোতে বর্ষা করে। ওকে, তো এটা
কোন বর্ষা হয়? যেহেতু কর্কট ক্রান্তি রেখার উত্তর আছে, বলিনি কর্কট ক্রান্তি রেখার উত্তরকে কি বলে? শীতোষ্ণ কটিবন্ধীয় অঞ্চল। তাহলে শীতের বর্ষা হয়, রাইট। তাহলে শীতকালে ভারতে দুই জায়গায় বৃষ্টি হয়। শীতকালে ভারতে দুইবার বৃষ্টি হয়। শীতকালে কয়বার বৃষ্টি হয়? ভারতে দুইবার হয়। একটা করমণ্ডল উপকূলে হয়, উত্তর পূর্বী মৌসুমী বায়ুর ফলে করমণ্ডল উপকূলে মানে তামিলনাড়ুতে বৃষ্টি হয়। আর একটা পশ্চিমী বিক্ষোভের দ্বারা দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে বৃষ্টি হয়। কবে হয়? শীতকালে হয়। আর দক্ষিণ পশ্চিম তো বুঝিয়ে দিলাম, ওকে। দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন হয়, মানে কর্কট ক্রান্তি থেকে নিচে যেগুলো সেগুলো গ্রীষ্মকালীন হয়, আর যেগুলো কর্কট ক্রান্তির উপরে সেগুলো শীতকালীন বর্ষা। তাহলে ভারতে শীতকালে দুইবার বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকালে তো টাইম দিয়েই দিয়েছি, 1 জুন থেকে নিয়ে 22 জুলাই পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়। তারপরে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলতে থাকে হালকা হালকাভাবে, বুঝলেন? সেটা তখন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা পৌঁছে যায়, বুঝলেন? এক তো শীতকালে বর্ষা হয়, আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলেও বৃষ্টি হয় পুরো ভারতে। কত পার্সেন্ট? 90% বর্ষা হয়, বুঝলেন? তো মোটামুটি বুঝতে পেরেছেন? খুব কঠিন চ্যাপ্টার, বুঝলেন? আমি যে বলছি আমিও জানি কত কঠিন লাগছে আমাকে। তো যদি আমার কোনো কোথাও ভুল হয়ে থাকে তো আমাকে বলবেন, ওকে। আমি সেটা সারানোর চেষ্টা করব। আশা করি ভুল হয়নি, পুরো ভালোভাবে কনসেপ্ট বুঝিয়ে দিলাম। এইটুকু যদি বুঝে যান তাহলে এখান থেকে আপনাকে যেখান থেকেই কোশ্চেন দেখ আপনারা পারবেন। তা আমি এখান থেকে 2-4টে কোশ্চেন করে ভিডিও ছেড়ে দিচ্ছি, তারপরে কালকে আবার ক্লাইমেটেরই চ্যাপ্টার হবে, ওকে ফ্রেন্ড। আজকে শেষ। আজকে কি পড়লাম? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্বী মৌসুমী বায়ু আর পশ্চিমী বিক্ষোভ, ওকে। 3টা বায়ু সম্বন্ধে পড়লাম আর স্থল বায়ু সম্বন্ধে পড়লাম, রাইট। তো আমি কোশ্চেন করছি, আপনারা কমেন্টে উত্তর দিতে পারছেন কিনা দেখছি, ওকে। তাহলে বুঝে যাব যে আপনারা পড়ছেন। তাহলে আমি কোশ্চেন করি, ওকে ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে পশ্চিমী বিক্ষোভ যেটা মৌসুমী বায়ু আছে সেটার উৎপত্তি স্থল কোথায়? সেটা কোত্থেকে উৎপন্ন হয়? পশ্চিমী বিক্ষোভের উদ্গম স্থল কোথায়? কোত্থেকে উৎপন্ন হয়, রাইট? এবং সেটা কোন বায়ু? ওকে, কমপ্লিট। এবার ভারতের কর্কট ক্রান্তি রেখার উত্তর থেকে যদি কোনো বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয় তাহলে তার ফলে কোন বর্ষা হয়? 2 নম্বর। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতে সবচেয়ে কোন জলবায়ুর ফলে 90% বৃষ্টি হয়, ওকে। তারপরে উত্তর থেকে দেখবেন এই যে এটা যে উত্তর থেকে ভারত থেকে যে স্থলভাগের মধ্য দিয়ে আসছে, তো এটাতে কি বর্ষা হয় না হয় না? হ্যাঁ বা নাই উত্তর দিবেন, বেশি কিছু না, ওকে। আর পশ্চিমী বিক্ষোভ যে আছে, 4 নম্বর কোশ্চেন, পশ্চিমী বিক্ষোভ ভারতে কেন প্রবেশ করতে পারে না, কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানেও তো পাহাড় আছে, কিন্তু এটা প্রবেশ করে 90%। আবার কেন বর্ষা হয়? কমেন্টে উত্তর দেবেন, ওকে। আর কোন সাগর থেকে ভারতে সবচেয়ে বেশি বর্ষা হয়, ওকে, বুঝলেন? এবং কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত মোটামুটি সেই জলবায়ুর ফলে 90% বর্ষা হয়, বুঝলেন? আর ভারতের কর্কট ক্রান্তির উত্তরকে আমরা কি বলবো? ভারতের কর্কট ক্রান্তির উত্তরকে আমরা কি বলবো? কোন কটিবন্ধীয় বলবো? একটু ইশারা দিয়ে দিলাম, এটা একটা কোশ্চেন। আর ভারতের কর্কট ক্রান্তির দক্ষিণকে আমরা কি বলবো? এটা একটা অপশন দিয়ে দিলাম, ওকে। তাহলে এই কটা কোশ্চেন যদি পেরে যান, ঠিক আছে, তাহলে আর আপনাদের কোশ্চেনের দরকার নেই, এখান থেকে কমপ্লিট। হ্যাঁ, আর একটা কোশ্চেন, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে ভারতে প্রায় 90% বৃষ্টি হয়,
কিন্তু মাত্র 3টি রাজ্যে বৃষ্টি হয় না। সেই 3টি রাজ্যের নাম কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে ভারতে প্রথমে তো মালাবার উপকূলে বর্ষা করে, তারপরে পুরো ভারতে ছড়িয়ে পড়ে, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে কোন 3টি রাজ্যে বর্ষা হয় না? আন্ডারস্টুড? বোঝা গেল? আর ভারত কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? ওকে, বোঝা গেল? তো এই কটা কোশ্চিন আপনারা আমাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আশা করি পারবেন যেভাবে বোঝালাম। যদি না পারেন কালকে আমি উত্তর দিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তো আজকের জন্য এইটুকু। ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া দেখান যদি সত্যিকারে ভিডিওটি ভালো লেগে থাকে। আর আজকে প্রথম চ্যাপ্টার ক্লাইমেট, বুঝছেন ক্লাইমেট খুব জটিল চ্যাপ্টার, যদি একবার বুঝে যান তাহলে কোনোদিন ভুলবেন না। ওকে, তো নিজেদের প্রতিক্রিয়া দেখান আর আমাকে মোটিভেট করার জন্য কাইন্ডলি ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন যত পারুন। সামনে এসএসসি আছে, WB স্কুল সার্ভিস কমিশন। যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন করছেন, আমি তো মনে করি কোচিং না করাই ভালো। ম্যাপ নিয়ে পড়ুন, একটা ভুলবেন না। মুখস্থ বিদ্যা 3 দিন থাকবে, তার বেশি থাকবে না। ওই জন্য বলছি, আমিও চালু করে দিয়েছি সুন্দরভাবে, একদম ক্লাইমেট চ্যাপ্টার 4-5টা হবে। বই পড়তে হবে না, আমি বলে দিলাম বই পড়তে হবে না। আর এই ডিজিটাল যুগে, মানে এজে ডিজিটাল টাইপের পড়তে হবে, এখন ডিজিটালি পড়তে হবে। খুব খুঁটিয়ে কোশ্চিন দিবে, আপনাকে সহজ কোশ্চিন দিবে না। ওকে, ওই জন্য ব্যাপকভাবে পড়ে যান। আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়ুন, অ্যাটলাস দেখুন, অ্যাটলাস দেখে করুন। আর না হলে আমার মানচিত্র দেখে করতে পারেন। মানচিত্রটা ভালো করার জন্য অ্যাটলাসটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন রেজাল্ট কি হয়। আর যদি না হয় তাহলে আমাকে কমেন্টে যা পারবেন বলতে পারবেন, যা পারবেন সেটা বলবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমি যেটি পড়াবো 90% আসতে হবে। আর যদিও অপশানে না থাকে তো নিজেই বলতে পারবেন যে এটা না এটা। কেন, আপনার তো সবই জানা আছে, কোত্থেকে কোন বৃষ্টি হয়, কোত্থেকে কোন বৃষ্টি হয় না, কিভাবে বর্ষা হলো, কিভাবে অ্যারাবিয়ান সি থেকে আসলো, কীভাবে বেঙ্গল থেকে আসলো, হিমালয় থেকে কেন ভারতে ঢুকতে পারলো না, আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেন ঢুকতে পারলো ভারতে, দিয়ে 90% করলো। এগুলো তো বুঝতে পারছেন, কোশ্চেন করলাম তো অ্যান্সার দাও প্লিজ। কাইন্ডলি আই রিকোয়েস্টেড টু ইউ অল দ্য স্টুডেন্ট অফ জিওগ্রাফি, কাইন্ডলি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। কেন, এসএসসির ফর্ম ছাড়ছে সামনে, ঠিক আছে? আমি ডেইলি এখন আপনাদের কোশ্চেন করব, একটা চ্যাপ্টার পড়িয়ে দেবো, দিয়ে 2-4টা করে কোশ্চেন করব। তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা পড়ছেন কি পড়ছেন না। ওকে, আর কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন, আর যত বড় শেয়ার করুন, আর বেল আইকন প্রেস করে রাখুন। ওকে, এখন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শুরু হচ্ছে, পুরো জিওগ্রাফি শেষ করে দেবো। তারপর পশ্চিমবঙ্গের জিওগ্রাফি পড়াবো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও তো আসবে, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকেও আসবে 4-5টা, ওগুলো তো করতে হবে। তারপরে লাস্টে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আসবে না, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে আসবে। তো ভালোভাবে পড়ে যান, আমি আপনাদের সাথে আছি এবং ফ্রি অফ কস্টে পড়াচ্ছি, দরকার নেই কোচিং করার, বুঝলেন? আমি বলছি সোশ্যাল ওয়ার্কও হচ্ছে, আর আমি বলছি দরকার নেই। কালকে এটা যদি লাইন থাকে আপলোড হয়ে যাবে, তারপরে আবার ক্লাইমেট চ্যাপ্টারের দ্বিতীয় শুরু হবে কালকে। ওকে ফ্রেন্ড, তাহলে আজকের জন্য এইটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এসএসসির জন্য চুটিয়ে চালিয়ে যান। আর যেইটি আমি কোশ্চেন করলাম দেখি কে কজন পারে। ওকে ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকুন, বাই।